দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। আগামীকাল ভোরে বাংলাদেশ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 এবং এই ম্যাচটা দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর একদম পূর্ণাঙ্গটা যে সফর ছিল সেই সফরটা শেষ হচ্ছে বাংলাদেশের এবং এই মুহূর্তে টি-20 সিরিজে 2-0 এগিয়ে আছে বাংলাদেশ। এবং শেষ ম্যাচটা যেটা হবে যে ওই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করবে। এই কীর্তিগুলো কিন্তু খুব বেশি নেই, মানে আমি যদি বলতে চাচ্ছিলাম যে ওয়েস্ট ইন্ডিজকে আপনি তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করবেন, এটা কিন্তু খুব বড় ব্যাপার। কারণ টি-20 ক্রিকেট যদি আপনি বিবেচনা করেন, বিশ্বের অন্যতম সেরা দল, তারা দুবারের চ্যাম্পিয়ন, 2012 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, 2016 সালে ভারতের মাটিতে যে বিশ্বকাপটা হয়েছিল সেখানেও কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে। আর এবং তাদের যে ক্রিকেটাররা আছেন, নিকোলাস পুরান, রবম্যান পাওয়েল, ওবেদ মেকই বলুন বা আরও যারা আছেন, ব্রেন্ডন কিং, এভিন লুইস যদি এই সিরিজের সাথে ছিটকে গেছেন, বা বাকি যারা আছেন আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, তারা কিন্তু বিশ্ব ক্রিকেটে যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টগুলোতে কিন্তু দাপট দেখান, আধিপত্য বিস্তার করেন। এবং এই ধরনের দলকে যখন আপনি টি-20 সিরিজে বা টি-20 ম্যাচে হারাবেন তখন এটা অবশ্যই বড় ব্যাপার। যদিও এইখানে এই সেন্ট ভিনসেন্টের যে উইকেটটা, সেই উইকেটটা অবশ্য বাংলাদেশের জন্য অনেক ফেভারেবল বলতে পারেন আপনি, কারণ এই মাঠে বাংলাদেশ যখন সবশেষ বিশ্বকাপ খেলতে গিয়েছিল, টি-20 বিশ্বকাপ চলতি বছরের জুনে, তখন কিন্তু এখানে কয়েকটা ম্যাচ খেলেছিল নেপালের বিপক্ষে, খুব সম্ভবত নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার 8 নেদারল্যান্ডস, নেপালের বিপক্ষে, আফগানিস্তানের বিপক্ষে। এবং এই ম্যাচগুলো যখন খেলেছিল তখন কিন্তু এই উইকেটটার সম্পর্কে তাদের ধারণা ছিল। যদিও লিটন দাস সিরিজ শুরুর আগে বলছিলেন যে উইকেটটা হয়তো একটু বেশি রানের দেখা মিলবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত যে দুটো ম্যাচ হয়েছে সেখানে কিন্তু আমরা বড় রানের দেখা পাইনি। এবং সবশেষ যে ম্যাচটা ছিল বাংলাদেশ 129 রান করেছিল, সেই রান করেও কিন্তু বোলারদের তাসকিন আহমেদ বলুন বা হাসান মাহমুদ, শেখ মাহেদি, রিশাদ হোসেন, সবার যে বোলিং কারিশমাটা ছিল সেই বোলিংয়ে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা জিতে নেয় এবং প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজে জয় পায়। এখন এই যে হোয়াইট ওয়াশের একটা সুযোগ আছে, সেটা কিন্তু আপনি যদি বাংলাদেশ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু কয়েকটা জিনিস হবে। যেটা হচ্ছে যে আপনি টেস্ট যে সিরিজটা ছিল সেখানে কিন্তু আপনার 1-1 ড্র হয়েছিল, প্রথমে অ্যান্টিকাতে বাংলাদেশ ম্যাচটা হেরেছিল এবং জ্যামাইকাতে এসে কিন্তু সিরিজে ফিরে। এবং ওয়ান ডে সিরিজটা যদি আপনি দেখেন, যেখানে আমাদের সবচেয়ে ভালো করার সম্ভাবনা ছিল বা আমরা যেখানে সবচেয়ে বেশি ভালো করতে পারতাম, সেই 3টা ম্যাচেই কিন্তু ওয়ান ডে সিরিজটা আমরা হেরে গেছি, আমরা হোয়াইট ওয়াশ। আপনি যদি ওই হোয়াইট ওয়াশের প্রতিশোধ নিতে চান তাহলে কালকের ম্যাচটা বাংলাদেশকে অবশ্যই জেতা উচিত এবং জিততে চেষ্টা করা উচিত, কারণ ওই প্রতিশোধটা আপনি নিতে পারবেন। আরও একটা যদি জিনিস দেখেন যে ওয়েস্ট ইন্ডিজকে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করেছে, এরকম ঘটনা ঘটেছে হচ্ছে 7 বার, যেখানে ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের নাম আছে। খুব সম্ভবত ভারত 3 বার, পাকিস্তান 3 বার এবং ইংল্যান্ড 1 বার হোয়াইট ওয়াশ করেছেন। সেখানে যদি আপনি বাংলাদেশ করতে পারে তাহলে কিন্তু ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দেশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারবে। এইরকম একটা ম্যাচ বাংলাদেশের জন্য অবশ্যই বড় ব্যাপার এবং এই বছরের বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ, কারণ এই সিরিজ থেকে ফিরে বা সফর থেকে ফিরে বাংলাদেশের ক্রিকেটার যারা আছেন তারা বিপিএল খেলতে নামবেন 30 ডিসেম্বর থেকে। এখন যেটা হচ্ছে যে শেষ ম্যাচ, সেখানে কি বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসতে পারে কিনা বা কেমন হতে পারে বাংলাদেশের একাদশটা, আর সেটা যদি আপনি জানতে চান সেখানে একটা পরিবর্তন তো একেবারে নিশ্চিতভাবে বাংলাদেশকে করতে হবে। সেটা হচ্ছে সৌম্য সরকার, যেহেতু আঙ্গুলের চোটের কারণে ছিটকে গেছেন, তিনি বিপিএলের প্রথমাংশ এবং আপনি যদি আমি যদি একেবারে ক্লিয়ার কাট বলি, খুব সম্ভবত ঢাকা এবং সিলেট পর্বটা মিস করতে পারেন। ঢাকা পর্ব নিশ্চিত মিস করবেন, সিলেট পর্বটা এখন আসলে কনফিউশন, কারণ বিসিবি যে তথ্যটা দিয়েছে সেখানে 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে। আপনি যদি 3 সপ্তাহ হিসাব করে থাকেন তাহলে দেখুন 3 সাথে 21 দিন, আর তিনি যখন চোটে পড়েছেন তখন হচ্ছে বাংলাদেশের 18 তারিখে আপনি যদি 21 দিন যোগ করেন সেখানে কিন্তু জানুয়ারির 5-7 এরকম তারিখ আসতে পারে। আর যদি 4 সপ্তাহ লাগে তখন কিন্তু জানুয়ারি 15 তারিখ পর্যন্ত চলে যাবে বা 12 তারিখ পর্যন্ত চলে যাবে। তার মানে হচ্ছে প্রথম যে 4-5টা ম্যাচ থাকবে রংপুর রাইডার্সের, আর সেই ম্যাচগুলো তিনি হয়তো মিস করতে পারেন। এখন যেটা হচ্ছে যে তার জায়গায় কে খেলবেন, সেখানে হয়তো তানজিদ তামিম তো দলে ছিলেন, গত 2টা ম্যাচেই খেলেছেন, তার সঙ্গে হয়তো লিটন দাস ওপেন করেছেন গত ম্যাচে, তার আগের ম্যাচে তানজিদ তামিম এবং সৌম্য সরকার ওপেন করেছিলেন। যদি আগামীকাল এমন হতে পারে যে আপনি লিটন দাস এবং তানজিদ হাসান তামিম ওপেন করছেন, 3 নম্বরের জায়গায় হয়তো পারভেজ হোসেন ইমন খেলছেন, এমনও হতে পারে যে পারভেজ হোসেন ইমন এবং
তানজিদ হাসান তামিম ওপেন করছেন, লিটন দাস আবার 3-এ নামছেন। এইটা আসলে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে যে কীভাবে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে শম্ভু সরকারের জায়গায় পারভেজ হোসেন ইমন খেলবেন। আর যদি একাদশের পরিবর্তনের জায়গা দেখেন, যেহেতু দুটো ম্যাচে 3 জন পেসার খেলেছেন এবং প্রায় একই একাদশের যদি ধরি যে পেস ইউনিটটা যদি ধরি না, একাদশের ওই ইউনিটটা একই রকম ছিল, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ। যেহেতু কয়েকদিন পরে বিপিএল শুরু হবে, 12 থেকে 14টা ম্যাচ খেলতে হবে, তারপর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, পেসারদের হয়তো একটু রোটেশন করার চেষ্টা করা হতে পারে, সেক্ষেত্রে হয়তো তাসকিনকে বসানো হবে কিনা এটা একটা রিস্কি সিদ্ধান্ত হতে পারে, কিন্তু তানজিম সাকিব বা হাসান মাহমুদের যে কাউকে একজনকে হয়তো বসানো হতে পারে। 3টা পেস ইউনিটে যতটুকু খোঁজ নিয়ে জানা গেছে সেক্ষেত্রে 2জন পেসার চেঞ্জ করা হতে পারে, কিন্তু 2জন যদি না হয় অন্ততপক্ষে 1জন পেসারকে চেঞ্জ করা হবে এবং সেখানে আগামীকাল খুব সম্ভবত নাহিদ রানার অভিষেক হতে পারে। কারণ আপনার যদি মনে থাকে কিছুদিন আগে আফগানিস্তান সিরিজ চলাকালীন সময় ফিল সিমন্স কিন্তু বলছিলেন যে তিনি টি-20 ক্রিকেটে নাহিদ রানাকে দেখতে মুখিয়ে আছেন, যেহেতু ফিল সিমন্সের অধীনে বাংলাদেশ টি-20 সিরিজটা খেলছে এবং শেষ ম্যাচটাতে যেহেতু সিরিজে বাংলাদেশ এগিয়ে আছে, যদিও হোয়াইট ওয়াশের সুযোগ আছে, কিন্তু এরকম একটা ম্যাচে হয়তো পরীক্ষা নিরীক্ষা করা যেতেই পারে, অথবা একজন পেসারকে আপনি রেস্ট দেওয়ার জন্য, কারণ ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকবে, সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার চিন্তা করে হয়তো বাংলাদেশ একাদশে ওই পেস ইউনিটে একটা পরিবর্তন আনতে পারে, একটা বা দুটো পরিবর্তন আনতে পারে, কিন্তু একটা পরিবর্তন আমি যেটা বললাম যে আমার কাছে মনে হচ্ছে যে এই পরিবর্তনটা হতেই পারে বা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ধরে নেওয়া যাচ্ছে যে আগামীকাল অন্তত দুটো পরিবর্তন বাংলাদেশের একাদশে আসবে। এখন দেখা যাক বাংলাদেশ আসলে কেমন ক্রিকেট খেলে সেটা নিয়ে তো আমরা যখন ম্যাচটা শেষ হবে তখন তো অবশ্যই আলোচনা করবো। আমরা এই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি আপনাদের একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে এনসিএল টি-20 গ্রুপ পর্বে খেলা শেষ হয়ে গেছে, যেখান থেকে হচ্ছে আপনার 4টা দল প্লে অফে কোয়ালিফাই করেছে, যেখানে নাইম শেখের ঢাকা মেট্রো, আকবর আলীর রংপুর বিভাগ, নুরুল হাসান সোহানের খুলনা বিভাগ এবং হচ্ছে ইয়াসির আলী রাব্বির চট্টগ্রাম বিভাগ, এই 4টা দল কোয়ালিফাই করেছে, যেখানে টপ 2 যে টিমটা ছিল ঢাকা মেট্রো এবং হচ্ছে রংপুর বিভাগ, তারা দুটো দল প্রথম কোয়ালিফায়ারে খেলবে এবং সেকেন্ড কোয়ালিফায়ারের যে ম্যাচটা হবে সেটা হবে পরদিন হবে, কিন্তু সেখানে ধরুন যে দলটা প্রথম কোয়ালিফায়ারে হারবে তারা হচ্ছে সেকেন্ড কোয়ালিফায়ারে খেলবে এবং যারা কোয়ালিফায়ার 1-এ চ্যাম্পিয়ন হবে তারা সরাসরি ফাইনালে উঠে যাবে। এবং এলিমিনেটর একটা ম্যাচ আছে যেখানে পয়েন্ট টেবিলে 3 নম্বর এবং 4 নম্বর দল খেলবে, যারা সেখানে জিতবে তারা সেকেন্ড কোয়ালিফায়ারের যে দলটা প্রথম কোয়ালিফায়ারে যে দলটা হেরেছিল তাদের সঙ্গে খেলবে এবং সেখান থেকে একটা দল ফাইনালে যাবে। এরপর 24 তারিখে বাংলা এনসিএল টি-20 প্রথম আসরের ফাইনালটা হবে। এই হচ্ছে এনসিএল আপডেট এবং হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের বা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যে শেষ টি-20 আছে সেই টি-20 একাদশটা কেমন হতে পারে বা কেমন খেলা হতে পারে সেটা হয়তো আমরা আলোচনা করার চেষ্টা করলাম। কালকে যখন ম্যাচটা শেষ হবে তখন আমি কথা বলি কিংবা আমার যারা সহকর্মী আছেন, আপনারা অন্য একটা যে শো হয় আমাদের টোটাল ইম্প্যাক্ট, সেখানে হয়তো আপনারা বিস্তারিত জানতে পারবেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গেই থাকুন।